জীবজগৎ এটা ইভা স্যার পড়ো আমি তো পড়ি। একটু। হ্যাঁ পড়ো। স্যার আমি রামিসা পড়ি। হ্যাঁ হ্যাঁ পড়ো, রামিসা পড়ো। জীবজগৎ। পৃথিবীর পরিবেশ প্রাণ ধারণের জন্য উপযুক্ত হওয়ার এখানে নানা ধরনের উদ্ভিদ ও প্রাণী বিকাশ ঘটেছে। প্রায় 350 বছর ধরে পৃথিবীর প্রাণের অস্তিত্ব রয়েছে। সমুদ্রের গভীরতম এলাকা থেকে বায়ুমণ্ডলের উচ্চতম স্থান, গভীর বন থেকে সুউচ্চ পর্বতের চূড়া পর্যন্ত জীবজগৎ বিস্তৃত। আকারের দিক থেকে দেখলে এককোষী ব্যাকটেরিয়া থেকে শুরু করে বিশাল আকারের নীলতিমি পর্যন্ত জীবজগতের অন্তর্গত। বায়ুতে নানান অনুবীক্ষণ অনুবীক্ষণিক জীব রয়েছে। মাটিতে রয়েছে উদ্ভিদ, নানান পোকামাকড়, কেঁচু এবং আরো অনেক প্রাণী। পানিতে রয়েছে নানান জলজ প্রাণী ও উদ্ভিদ। পৃথিবীর বায়ুমণ্ডলের অক্সিজেনের বড় উৎস হলো সমুদ্রের ক্ষুদে ফাইটোপ্লাঙ্কটন ও শৈবাল। পৃথিবীর বিভিন্ন জীব বেঁচে থাকার জন্য পরস্পরের সঙ্গে জড়িত। আবার উদ্ভিদ ও প্রাণীর নানান কর্মকাণ্ডের ফলে ভূমিরূপের পরিবর্তন হতে থাকে। উদ্ভিদ কোনো স্থানের আবহাওয়া ও জলবায়ুকে প্রভাবিত করতে পারে। যেসব স্থানে গাছপালা বেশি সেখানে আবহাওয়া তুলনামূলকভাবে ঠান্ডা এবং বৃষ্টিপাত বেশি হয়ে থাকে। স্যার ভূমিকম্প কি পড়বো? না, এতটুকু যে পড়ছো এখান থেকে হচ্ছে কি বুঝতে পারো? আমি একটু বলো তো শর্টকাটে, যে স্যার এইটা হচ্ছে হয়েছে যার কারণে হচ্ছে এইরকম হচ্ছে। স্যার So, এখানে প্রায় 350 বছর আগে হচ্ছে পৃথিবীতে প্রাণের অস্তিত্ব ছিল। সমুদ্রের গভীরতম এলাকা থেকে বায়ুমণ্ডলের উচ্চতম স্থান, গভীর বন থেকে সুউচ্চ পর্বতের চূড়া পর্যন্ত জীবজগৎ বিস্তৃত। আচ্ছা ঠিক আছে, আমি একটু বলি। বলছে যে হচ্ছে 350 কোটি বছর পূর্বে পৃথিবী হচ্ছে প্রাণীর অস্তিত্ব রয়েছে। দ্যাটস মিন এমন কোন একটা প্রাণী আছে যেটার বয়স হচ্ছে কি 350 কোটি বছর? তো জীবজগতের ভিতরে এমন অনেক প্রাণী আছে, হ্যাঁ, যাদের বয়স অনেক বেশি বছর, এবং 350 কোটি বছর আগে থেকে আমাদের এই পৃথিবীতে প্রাণীর অস্তিত্ব দেখা যায়। ওকে, সো এইটা হচ্ছে বেসিক্যালি একটা ধারণা করা হয় যে 350 কোটি বছর আগে হচ্ছে জীবের সূচনা হয়েছে। বাট তার আগেও হতে পারে বা তার পরেও হতে পারে। ওকে, তারপর হচ্ছে বলছে পৃথিবীর গভীরতম এলাকা থেকে বায়ুমণ্ডলের উচ্চতম স্থান, গভীর বন থেকে সুউচ্চ পাহাড়, সব জায়গায় কি জীবজগৎ বিস্তৃত, তাই না? ধরো এমন একটা জায়গা যেখানে তুমি বলো যে এখানে কোনো জীব নেই, ওইখানেও হচ্ছে জীব আছে। হইতে পারে এটা ভাইরাস, ব্যাকটেরিয়া, যেটা হচ্ছে তুমি খালি চোখে দেখতে পাও না। হ্যাঁ, যেখানে হচ্ছে কোনো জীব মানে জীব জন্তু বা পশু পাখির কোনো অস্তিত্ব নেই, সেখানেও হচ্ছে কি হতে পারে, জীব জগৎ থাকতে পারে। কিভাবে? অণুবীক্ষণিক যে জীবগুলা থাকে, ব্যাকটেরিয়া হতে পারে, ভাইরাস হতে পারে, এককোষী, এগুলা হতে পারে। তো একটা ব্যাকটেরিয়া থেকে শুরু করে একটা নীলতিমি পর্যন্ত সবকিছুই হচ্ছে জীব জগতের মধ্যে পড়ে। হ্যাঁ, তো বায়ুতে হচ্ছে নানা রকম অণুবীক্ষণিক জীব রয়েছে, যেমন তোমার চোখের সামনে কি আছে, মোবাইল আছে না, বা হচ্ছে ল্যাপটপে তোমরা হচ্ছে দেখছো এই ক্লাসটা, এর মাঝখানে যে হচ্ছে গ্যাপটা আছে, ওই গ্যাপের ভিতরেও হচ্ছে কোটি কোটি বা লক্ষ লক্ষ ভাইরাস, ব্যাকটেরিয়া, ধূলিকণা, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের অণুজীব হচ্ছে কি করছে, উড়ছে বা হচ্ছে বাতাসের সাথে মিশে তোমার নিঃশ্বাস প্রশ্বাসের সাথে তোমার শরীরের ভিতর প্রবেশ করছে। কিন্তু তুমি তো এটা দেখতে পাও না। কিন্তু দেখতে পাই না বলে কি ওইখানে অণুবীক্ষণিক জীব নেই, এটা তো এমন না। ওইখানে অনেক ধরনের অণুবীক্ষণিক জীব আছে। হ্যাঁ, তারপর হচ্ছে মাটিতে রয়েছে উদ্ভিদ, পোকামাকড়, কেঁচু, অনেক ধরনের প্রাণী আছে। তো এই সবকিছুই হচ্ছে জীবজগতের অন্তর্ভুক্ত। আর জীবজগতের মধ্যে হচ্ছে কি পৃথিবীর বিভিন্ন জীব বেঁচে থাকার জন্য পরস্পরের সঙ্গে একে অপরের সাথে কি জড়িত। আবহাওয়া জলবায়ুকে হচ্ছে প্রভাবিত করে জীবজগৎ। যেখানে গাছপালা বেশি ওইখানে কি হয়, আবহাওয়া তুলনামূলক কি হয়, ঠান্ডা হয়, বৃষ্টিপাত হয়। যেখানে গাছপালা নাই সেখানে হচ্ছে বৃষ্টিপাত কম হয়। যেমন মরুভূমিতে বৃষ্টিপাত হয়, মরুভূমিতে
স্যার কম কম হয় বলতে ওইখানে তেমন বেশি বৃষ্টিপাত হয় না, যার কারণে বালু কি হয়, গরম হয়ে একদম ইয়া হয়ে যায়, মাটি ফেটে চৌচির শক্ত হয়ে যায় হয়ে এরকম যায়। অবস্থা। হ্যাঁ, তো বুঝতে পারছো জীবজগতের এই জায়গাটা? কারো কোনো প্রবলেম আছে? জি স্যার। স্যার আচ্ছা, ইভা কি হচ্ছে, শুনতে পাচ্ছ আমাকে? ইয়েস স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, ভূমিরূপ এইটা হচ্ছে একটু পড়ো, ভূমিরূপ। স্যার আমি পড়বো। হ্যাঁ হ্যাঁ, পড়ো। ভূমিরূপ। ভূমিরূপ বলতে কোনো স্থানের গঠনগত আকৃতি বোঝানো হয়, অর্থাৎ পৃথিবী ব্যাপী অবস্থিত বিভিন্ন ভূমির উচ্চতা, আকৃতি, ঢাল, বন্ধুরতা, অবয়ব ইত্যাদিকে ভূমিরূপ বলা হয়। ভূমিরূপ গঠনে নানান প্রাকৃতিক প্রক্রিয়া রয়েছে, যার মধ্যে অন্যতম হলো অগ্নিগিরির অগ্ন্যুৎপাত, ভূমিকম্প, সূর্যরশ্মির প্রভাব, নদ-নদী, সমুদ্র স্রোত, বায়ু প্রবাহ, হিমবাহ ইত্যাদি। ভূমিরূপকে প্রধান তিনটি ভাগে ভাগ করা যায়, যেমন পর্বত, মালভূমি ও সমভূমি। যে সকল অঞ্চলে তীব্র ঠান্ডা অর্থাৎ সারা বছরই প্রায় বরফ পড়ে, সেসব অঞ্চলে বরফের প্রবাহের মাধ্যমে ভূমিরূপ সৃষ্টি ও পরিবর্তিত হয়। একে হিমবাহ বলে। একে নদীর পানি প্রবাহের সঙ্গে তুলনা করা যায়। তবে নদীর পানির চেয়ে অনেক আস্তে হিমবাহে বরফ প্রবাহিত হয়। উষ্ণ ও শুষ্ক অঞ্চলে বায়ু প্রবাহের ফলে ভূমিরূপ পরিবর্তন হয়। যেমন মরুভূমিতে বায়ু প্রবাহের ফলে নানান আকার ও আকৃতির বালিয়াড়ি দেখা যায়। বায়ু প্রবাহের ফলে কোনো স্থান থেকে ধুলা ও বালি অন্য স্থানে স্থানান্তরিত হলে আগের স্থান নিচু হয়ে যেতে পারে। আবার যেখানে সেই বায়ু প্রবাহের ফলে স্থানান্তরিত বালু জমা হয়, সেখানে বালিয়াড়ির মতো ভূমিরূপ দেখা যায়। তবে বাংলাদেশের মতো নদী প্রধান দেশে প্রধানত নদীর পানির প্রবাহের ফলে বিভিন্ন ধরনের ভূমিরূপ দেখা যায়। এসব দেশে বন্যার সময় নদীর পানির সঙ্গে বয়ে আসা পলি মাটি জমা হয়, উর্বর সমতল ভূমি তৈরি হয়ে থাকে। যখন নদী ভূমির উপর দিয়ে প্রবাহিত হয় সমুদ্রে পড়ে, তখন সেখানে নদীর পানিতে বয়ে আসা নানান আকারের মাটির কণা, যেমন বালু, কাদা ইত্যাদি জমা হয়ে চর এবং দ্বীপের সৃষ্টি হয়। আচ্ছা, তো আমরা এখান থেকে হচ্ছে বুঝতে পারি যে হচ্ছে ভূমিরূপ কি। হ্যাঁ, তো এখানে হচ্ছে ভূমিরূপ গঠনে নানা প্রাকৃতিক প্রক্রিয়া রয়েছে, যার মধ্যে হচ্ছে অন্যতম হচ্ছে কি আগ্নেয়গিরির অগ্নুৎপাত এবং ভূমিকম্প, সূর্য রশ্মির প্রভাব, নদ নদী, সমুদ্র স্রোত, বায়ু প্রবাহ, হিমবাহ ইত্যাদি। ভূমিরূপকে প্রধানত কয় ভাগে ভাগ করা হয়েছে? তিন ভাগে, তাই না? একটা হচ্ছে পার্বত্য, মালভূমি এবং সমভূমি। পার্বত্য মানে কি? যেখানে হচ্ছে পাহাড় পর্বত স্যার থাকে, তাই না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে? জুয়াইরিয়া, কেমন আছো তুমি? স্যার আমি জুয়াইরিয়া। হ্যাঁ, আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। দেখো, আমরা হচ্ছে জীবজগৎ থেকে হচ্ছে পড়া শুরু করছি। হ্যাঁ, ভূমিরূপটা হচ্ছে একটু পড়তেছি। সো ভূমিরূপকে হচ্ছে তিন ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে পর্বত, মালভূমি আর হচ্ছে সমভূমি। তো পর্বত মানে তো বুঝো পাহাড় পর্বত এগুলা। হ্যাঁ, তারপর হচ্ছে মালভূমি, আরেকটা হচ্ছে কি সমভূমি। সমভূমি যেখানে হচ্ছে আমরা বসবাস করি, আর ওই দুইটার মাঝখানে যে ভূমি হচ্ছে আমরা দেখতে পাই, ওইটা হচ্ছে কি মালভূমি। ওকে, তো আমি যদি হচ্ছে তোমাদের দেখাই যে হচ্ছে তিনটা জিনিস কোনটা কি ধরনের হয়, তোমরা চিনো? এগুলা বুঝতে পারো? মালভূমি কি জিনিস? মালভূমি হচ্ছে তোমার সমুদ্র পৃষ্ঠ থেকে কিছু উপরের অংশকে মালভূমি বলা হয়, যেমন সমুদ্রের তীরবর্তী এলাকাগুলা। হ্যাঁ, সমুদ্রের তীরবর্তী বা উপকূলীয় এলাকাগুলাকে বলা হয় মালভূমি, যেখানে মোটামুটি গাছপালাও জন্মায়, সবুজ আর কি, সবুজ থাকে, ওইগুলাকে বলা হয় মালভূমি। বুঝতে পেরেছো সবাই? মালভূমি তো নিচু জি স্যার। জি স্যার। আচ্ছা, তোমরা যদি দেখতে চাও আমি হচ্ছে একটু দেখাই। মালভূমি হচ্ছে নিচু এলাকা।
হ্যাঁ, মালভূমি হচ্ছে সমতল যে ভূমিটা থাকে বা পর্বত যে ভূমিটা থাকে ওইটা থেকে একটু নিচু এলাকা, মানে সমুদ্রের নিকটবর্তী এলাকাগুলা। যেমন সমুদ্রের নিকটবর্তী এলাকা কি তোমার হতে পারে খুলনার ওই যে খুলনার কিছু অঞ্চল হচ্ছে কি সমুদ্রের তীরবর্তী না, বঙ্গোপসাগরের। জি স্যার। তো ওইটা হতে পারে হচ্ছে তোমার মালভূমি। আর পর্বত কি চট্টগ্রাম পার্বত্য এলাকা এগুলা হচ্ছে পর্বত ভূমি। আর সমতল ভূমি কি যেখানে আমরা বসবাস করি ওইটা হচ্ছে কি সমতল ভূমি, সমান যেটা থাকবে। ঠিক আছে। ওকে, তারপর আসো, যে সকল অঞ্চলে তীব্র ঠান্ডা অর্থাৎ সারা বছর প্রায় বরফ পড়ে সেসব অঞ্চলকে বরফে প্রবাহমান ভূমিরূপ সৃষ্টি করতে পারে। তো ওইখানে বলা হয় হিমবাহ বলে। হিমবাহ, হিমবাহ মানে কি যেখানে কি হয় বরফ পড়ে। বরফ পড়ে এরকম জায়গা বরফ জানো? পড়ে। বরফ পড়ে কোথায় জানো? যে হিমালয়, তারপর হচ্ছে তোমার বিভিন্ন জায়গা আছে না, কাশ্মীর, তারপর হচ্ছে বাংলাদেশের তো কোথাও বরফ সুইজারল্যান্ড। পড়ে না, নেপালের কিছু জায়গায় বরফ পড়ে, সুইজারল্যান্ড, হ্যাঁ। তো এগুলাতে হচ্ছে বরফ পড়ে বা হিমবাহ বলা হয় এগুলাকে। ওকে, একে নদীর পানি প্রবাহের সঙ্গে তুলনা করা যায় হিমবাহ যে, তবে নদীর পানির চেয়ে অনেক আস্তে হিমবাহ প্রবাহিত হয়। ঠিক আছে। হিমবাহ প্রবাহিত হয় মানে হচ্ছে নদীর পানি যেভাবে প্রবাহিত হয় এরকম পাহাড় ধসে গিয়ে এই যে হিম বা বরফ হচ্ছে এভাবে প্রবাহিত হয়, যার নিচে পড়লে হচ্ছে মানুষ অনেক ক্ষেত্রে আহত বা নিহত হতে পারে হিমবাহর নিচে যদি পড়ে। হ্যাঁ, বন্যার পানি যেভাবে আসে ওইভাবে পাহাড় থেকে হচ্ছে তোমার বরফ বা হিম যেটাকে বলে ওইটা হচ্ছে এভাবে আসে। তারপর হচ্ছে তোমার বালিয়ারি, যেটা বালিয়ারি হচ্ছে সেম বন্যার পানির মতো বা হিমবাহের মতোই হচ্ছে এখানে আসবে হচ্ছে বালু। তোমরা হয়তো কোনো ছবি বা হচ্ছে মুভি বা সিনেমায় দেখবে যে হচ্ছে বালুর ঝড় হয়, ঘূর্ণিঝড় হয় যেখানে বালু হচ্ছে ধেয়ে আসে। দেখছো কখনো? জি স্যার। তো ওইগুলাকে বলা ইয়েস হয় স্যার, বালিয়ারি। দেখছি। হ্যাঁ। তারপর হচ্ছে যে মাটির বিভিন্ন আকার, কণার আকারের উপর ভিত্তি করে মাটিকে আবার বিভিন্ন ভাগে ভাগ করা যায়, বালু, কাদা, তারপর হচ্ছে এঁটে বেলে দোআঁশ এগুলোর উপর বিভিন্ন ভাগে ভাগ করা যায়। তো এটা মনে হয় আমরা পড়েছি এর আগে, তাই না? এতটুকু বুঝতে পারো নাই কে বলো তো? এখানে কারো কোনো প্রবলেম আছে, ডাউট আছে? এগুলো থাকার কথা না, এগুলো একদম ইজি জিনিস। তাও যদি কারো কোনো ডাউট থাকে আমাকে বলতে পারো। এখান থেকে হিমবাহটা ইম্পর্টেন্ট। সমতল ভূমি, মালভূমি আর পার্বত্য ভূমি এই, আচ্ছা এইচডব্লিউ হচ্ছে এটা থাকবে। সমতল ভূমি, মালভূমি এবং পার্বত্য ভূমির মধ্যে 5টি পার্থক্য লেখা। ঠিক আছে, সবাই বুঝতে পারছো এইচডব্লিউ কি? স্যার সমতল ভূমি এবং মালভূমি আর এই দুটাই না পর্বত কি দেওয়া আছে? হ্যাঁ, পার্বত্য ভূমি, সমতল ভূমি, মালভূমি। স্যার ছক আকারে করব? হ্যাঁ, ছক আকারে করলে ভালো হয়। স্যার আপনি কি বাড়ির কাজ দিছেন? স্যার আমি এতক্ষণ ছিলাম না। হ্যাঁ, এগুলো বাড়ির কাজ। স্যার কি কি দিছেন যে? লিখো পার্বত্য ভূমি, মালভূমি এবং সমতল ভূমির মধ্যে 5টি পার্থক্য লিখো। সমতল ভূমি, পার্বত্য ভূমি এবং মালভূমির মধ্যে 5টি পার্থক্য লিখো। ঠিক আছে, সবাই ক্লিয়ার? হাত তোলো তো, কে কে বুঝতে পারছো? বাকিরা বুঝতে পারো নাই? 5 জন হাত তুলছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ সবাই বুঝতে পারছে, ঠিক আছে, হাত নামাও। আচ্ছা, তারপর হচ্ছে আমরা চলে যাই মাটি, পানি, বায়ু, জীবজগৎ ও ভূমিরূপের অন্তঃসম্পর্ক। তার মানে হচ্ছে মাটির সাথে পানির কি সম্পর্ক, পানির সাথে বাতাসের কি সম্পর্ক,
বাতাসের সাথে আবার জীবজগতের কি সম্পর্ক, জীবজগতের সাথে পানির কি সম্পর্ক, পানির সাথে মাটির কি সম্পর্ক, মাটির সাথে বায়ুর কি সম্পর্ক, এই সবগুলো বায়ুর সাথে জীবজগৎ, এগুলো সম্পর্কে হচ্ছে আমরা জানবো। ঠিক আছে? তো এখন আমরা হচ্ছে একটু রিডিং পড়ি যে হচ্ছে এখান থেকে হচ্ছে কি এখানে হচ্ছে বলতে চাইছে। ওকে, কে পড়বে? স্যার আমি স্যার আমি পড়ি। আচ্ছা, রামিসা হচ্ছে একবার পড়েছো, এখন হচ্ছে জুয়াইরিয়া পড়ো, তারপর হচ্ছে আবার রামিসাকে পড়তে বল। মাটি, পানি, বায়ু, জীবজগৎ এবং ভূমিরূপের আন্তঃসম্পর্ক। মাটি, পানি, বায়ু এবং জীবজগৎ এগুলো প্রত্যেকটি একটি অন্যটির সঙ্গে সম্পর্কিত। পরিবেশের এই পরিবেশের এই চারটি উপাদানই পৃথিবীর ভূমিরূপ সৃষ্টি এবং পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যে কোনো স্থানের ভূমিরূপ তৈরিতে তিনটি প্রধান প্রক্রিয়া কাজ করে: ক্ষয়কার্য, স্থানান্তর, অবক্ষেপণ। ভূমিরূপ গঠনের মাধ্যম হিসেবে পানি এবং বায়ু কাজ করে থাকে। এক্ষেত্রে তরল পানি এবং বরফ উভয়ই ভূমিরূপ পরিবর্তনে ভূমিকা রাখে। যে কোনো স্থানের পাথর, মাটি, বালু প্রভৃতি পানি, বায়ু বা বরফের দ্বারা ক্ষয় হলে সেখানে বিভিন্ন ধরনের ভূমিরূপ সৃষ্টি হয়। আবার যখন এসব ক্ষয় হওয়া পাথর ও মাটি অন্য কোথাও জমা হয়, তখন সেখানেও নানা ধরনের ভূমিরূপ সৃষ্টি হয়। আমরা আগে দেখেছি যে পাথর চূর্ণ বিচূর্ণ হয়ে মাটিতে পরিণত হয়। যে সকল পাথর কঠিন সেগুলো সহজে ক্ষয় হয়। স্যার একটু উপরে তুলুন তো, আমার বইটা নাই এখন বর্তমানে। আচ্ছা, তারপর হ্যাঁ, দেখা যায় না সেসব পাথর কঠিন, সহজে ক্ষয় হয় না। স্যার দেখা যেসব যাচ্ছে। পাথর তুলনামূলক নরম সেসব এলাকায় ক্ষয়জনিত ভূমির বেশি দেখা যায়। আচ্ছা, সো এখান থেকে হচ্ছে আমরা বুঝতে পারি, আচ্ছা যতটুকু পড়ছো ঠিক আছে, পরিবেশে এই চারটি উপাদান থাকে: মাটি, পানি, বায়ু, জীবজগৎ। সৃষ্টি, দেখো ভূমিরূপ সৃষ্টি ও পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ওকে, যেসব স্থানে ভূমিরূপ তৈরিতে, হ্যাঁ যে কোনো স্থানে ভূমিরূপ তৈরিতে এই তিনটা জিনিস হচ্ছে কাজ করে। একটা কি, ক্ষয় কার্য, মানে কি হওয়া, ক্ষয় হওয়া। তারপর হচ্ছে স্থানান্তর, স্থানান্তর মানে কি, মাটি, পানি, বায়ু বা হচ্ছে কি জীবজগৎ। জীবজগৎ কি হবে, এক স্থান থেকে অন্য স্থানে চলে যাবে, তাই না? অন্যত্র চলে যাওয়া। লাস্ট হচ্ছে কি, অবক্ষেপণ, ডিপোজিশন। ডিপোজিশন মানেও হচ্ছে নিজের জায়গা থেকে সরে যাওয়া বা স্থান পরিবর্তন করা। তো এইগুলাকে বলা হয় তিনটা কাজ: ও ক্ষয় কার্য, স্থানান্তর এবং অবক্ষেপণ। হ্যাঁ, ডিপোজিশন মানে জায়গা থেকে সরে যাওয়া। এখন পুকুরে হচ্ছে বা হচ্ছে আমি বলি সমুদ্রে বা নদীতে হচ্ছে পানি থাকার কথা। এখন নদীতে যদি পানি না থাকে তখন কি হবে বলতো? প্রাকৃতিক বিপর্যয় হবে না? নদী শুকিয়ে যাবে, নদীর যে জলজ প্রাণীগুলো থাকবে তারাও হচ্ছে মারা যাবে। তো এই কারণে হচ্ছে আমাদের এই তিনটা জিনিসের উপর বা তিনটা টপিকের উপর হচ্ছে আমার ভূমিরূপ হচ্ছে ডিপেন্ড করে, যে আমার ভূমিরূপ হচ্ছে কিভাবে হবে। ঠিক আছে? এখন ভূমিরূপ গঠনের মাধ্যমে পানি, বায়ু কাজ করে থাকে। এই ক্ষেত্রে তরল পানি ও বরফ উভয় ভূমিরূপ পরিবর্তনের ভূমিকা রাখে। যে কোনো স্থানে পাথর, মাটি, বালি, পানি, বায়ু, বরফের দ্বারা ক্ষয় হলে সেখানে বিভিন্ন ধরনের ভূমিরূপ সৃষ্টি হয়। আবার যখন সব সব ক্ষয় হওয়া পাথর ও মাটি অন্য কোথাও জমা হয় তখন সেখানে নানা ধরনের ভূমিরূপ সৃষ্টি হয়। আমরা আগে দেখেছি যে পাথর চূর্ণ বিচূর্ণ হয়ে মাটিতে পরিণত হয়। সে সকল পাথর কঠিন, সেগুলো সহজে ক্ষয় হয় না। আবার যেসব পাথর তুলনামূলকভাবে নরম সেসব এলাকায় ক্ষয়জনিত কি ভূমিরূপ বেশি দেখা যায়। এই লাইনটা বুঝতে পারছো? জি স্যার।
তো জি স্যার। যেখানে পাথরগুলো হচ্ছে কঠিন মানে কি শক্ত, তাই না? ওইগুলো হচ্ছে সহজে জি ক্ষয় স্যার। জি হয় না। স্যার। পাথরও কিন্তু ক্ষয় হয় জানো। পাথর দেখবে উপরে কিন্তু এই যে এরকম এরকম ছোট ছোট গর্ত হয়ে যায়, দেখছো কখনো পাথর হাতে নিয়ে? হ্যাঁ স্যার। তবে এই জি গর্ত স্যার। হয়ে একটা সময় দেখা যায় যে ওই পাথরটা ক্ষয় হয়ে ছোট হতে 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 একদম বালুর মধ্যে সাথে মিশে যায়। তো এগুলা হচ্ছে কঠিন পাথর যদি হয় তাহলে ওই ক্ষয়টা আস্তে ধীরে হয় বা সহজে হয় না। আর যদি নরম পাথর হয় তাহলে হচ্ছে সহজে ক্ষয় হয় এবং মাটির সাথে মিশে যায়, যাকে ক্ষয়জনিত ভূমিরূপ বলা হয়। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আচ্ছা, বন্যার সময় অনেক নদীর কি পাড় ভেঙে যায়, নদীর পাড় খাড়া হয়ে থাকে। তো একটি ক্ষয়জনিত কারণে ভূমিরূপ সৃষ্টি হয়, তাই না? এটাও ক্ষয়জনিত কারণে। আবার শীতকালে শুকনো মৌসুমে নদীতে চর পড়তে দেখা যায়, তখন কি হয়? অবক্ষেপণ হয়। নদীতে যদি পানি না থাকে, আমি বলছি নদীতে যদি পানি না থাকে তখন কি বলবো আমরা, এটা অবক্ষেপণ জনিত কারণে সৃষ্টি হয়। তো অবক্ষেপণ কি? স্যার, নদীর পাড় কিভাবে খাড়া হয়ে থাকে? নদীর পাড় ওই যে ভেঙে নদীর পাড় খাড়া হয়ে যায়। ধরো তোমার নদী হচ্ছে এরকম থাকে, ঠিক না? ধরো এইরকম হচ্ছে গভীরতার নদী, এখান দিয়ে হচ্ছে পানি হচ্ছে ধরো বইতেছে। মানে বুঝাইতে পারি নাই মনে হয়, আমি একটু দেখাই। দেখো, এই হচ্ছে তোমার নদী, ঠিক আছে? এই যে পানি বইতেছে না, এই যে এইখান থেকে যদি তুমি জি কাটো স্যার। নদীটাকে কেটে, যদি আমি তোমাকে দেখাই এই যে এই দিক থেকে যদি দেখাই, তাহলে নদীটা অ্যাকচুয়ালি হওয়ার কথা হচ্ছে এইরকম। এই যে এইরকম ঢালু হওয়ার কথা, আর এইখান দিয়ে হচ্ছে পানিগুলা বইতেছে, ঠিক আছে? তো এখন কি হয়, এই যে জায়গার মাটিগুলা ক্ষয় হয়ে যায়, এই যে মাটিগুলা ক্ষয় হয়ে যায়, এখানকার মাটিগুলা ক্ষয় হয়ে যায়, এই মাটিগুলা ক্ষয় হয়ে যায়। ক্ষয় হওয়ার পর এই নদীটা দেখতে হচ্ছে এরকম দেখা যায়, ঠিক আছে? এবার কি, ইয়াগুলা খাড়া না একদম, এই জি যে এখান স্যার। দিয়ে পানি হইতেছে। তো খাড়া মাটিটা ভাঙ্গা সহজ, এটা এখান দিয়ে যদি ধাক্কা দাও এটা সহজে হচ্ছে এখান দিয়ে ভেঙে পড়ে যাবে নিচে, এখান দিয়ে ভেঙে পড়ে যাবে নিচে, এখান দিয়ে ভেঙে পড়ে যাবে নিচে। তো এইভাবেই হচ্ছে একবার এরকম হয়, এই যে একবার এরকম হয়, তারপর আবার এরকম হয়, আবার এরকম হয়, তারপর আবার এরকম হয়। তো এইভাবে ভাঙতে 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 এক সময় নদী কি হয়, ওই যে মানুষের ঘর বাড়ি, তারপর হচ্ছে গাছপালা সব নিয়ে চলে যায় না নদীর পানি যখন ছোটে? জি হ্যাঁ স্যার। স্যার। স্যার অনেক সময় নদী ভাঙন হয়তো। হ্যাঁ, নদী ভাঙ্গন, ওইটাই হচ্ছে তোমার নদী ভাঙ্গনে বলা হয় ক্ষয়ের কারণে। স্যার তখন কি হচ্ছে নদীর গভীরতা কি বেড়ে যায়? নদীর গভীরতাও বাড়তে পারে, তারপর হচ্ছে নদীর ইয়া বাড়তে পারে, তোমার প্রশস্ততা বাড়ে, প্রশস্ততা। বুঝতে পারছো? জি জি স্যার। স্যার। আচ্ছা, তো এইগুলা হচ্ছে আমার মোটামুটি হচ্ছে ক্ষয় রোধ, তারপর হচ্ছে মানে ক্ষয়জনিত ভূমিরূপ, এবং হচ্ছে আরেকটা জিনিস দেখাই তোমাদের। আহ ক্ষয়জনিতর পরে হচ্ছে অভিক্ষেপণ। অভিক্ষেপণ মানে হচ্ছে কি, ধরো নদীতে পানি থাকার কথা, ঠিক আছে? এখন নদীতে হচ্ছে পানি নাই, হ্যাঁ, তাহলে কি হবে, চর জমে যাবে না, নতুন জায়গা তৈরি হবে না? তো ওইগুলাকে বলা হয় জি স্যার। অবক্ষেপণ। অবক্ষেপণ মানে কি, সরায়া ফেলা, বের করে দেওয়া। তো নদীর পানি যদি ঠিক মতো নদীতে না থাকে তখন ওইটার জন্য ভূমির যে রূপ পরিবর্তন হবে, যেখানে জল থাকার কথা ওইখানে বা পানি থাকার কথা ওইখানে যদি হচ্ছে তোমার পানি না থাকে, তখন ভূমির কি হবে, নতুন রূপ একটা তৈরি হবে যেখানে চর পড়বে। ওইটা হচ্ছে অবক্ষেপণ জনিত ভূমিরূপ। তো এগুলা হচ্ছে একটু লিখে রাখো, অবক্ষেপণ জনিত ভূমিরূপ কোনটা, তারপর ক্ষয়জনিত ভূমিরূপ কোনটা, তারপর আরেকটা কি আছে, স্থানান্তর জনিত ভূমিরূপ কোনটা। স্থানান্তর কি, তুমি যদি নদী থেকে মাটি কেটে নিয়ে যাও তখন কি হবে, নদী মাটি স্থানান্তর হবে না? জি স্যার। শুধু এটা জি হয় স্যার। যে নদীর মাটি হচ্ছে, জি স্যার। নদীর মাটি কেটে বিক্রি করে ফেলে, তো ওইগুলা হচ্ছে স্থানান্তর জনিত ভূমিরূপ, যার ফলে নদীর গভীরতা বাড়ে, তারপর হচ্ছে নদী আরো ভয়ঙ্কর হয়ে ওঠে, আশেপাশের ঘর বাড়ি হচ্ছে নিয়ে চলে যায়, তখন হচ্ছে বন্যা কবলিত হয় এগুলা।
ঠিক আছে, কারো কোনো প্রবলেম আছে এতটুকুতে? নো স্যার। নো নো স্যার। স্যার। আচ্ছা, তো আমরা হচ্ছে তিনটা জিনিস পড়ছি। তো তোমাদের আরেকটা কাজ দেই, এই যে এগুলা কাকে বলে উদাহরণ সহ লিখো। কোনগুলা স্যার? ক্ষয়কার্য, স্থানান্তর, অবক্ষেপণ। হ্যাঁ, উদাহরণ সহ লিখো। এগুলো শর্ট কোশ্চেন টাইপ। কাকে বলে ক্ষয়কার্য, কাকে বলে? হ্যাঁ, কোন জায়গার মাটি বা ভূমি ক্ষয় হওয়া কি ক্ষয়কার্য বলে? উদাহরণ কি? নদীর পানি বা হচ্ছে ক্ষয় হয়ে যাওয়া, নদীর মাটি ক্ষয় হয়ে যাওয়া, এগুলা। তারপর স্থানান্তর কি? কোনো কিছুকে কি এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে 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 যাওয়া বা হচ্ছে স্থান পরিবর্তন করাকে স্থানান্তর বলা হয়। এবং উদাহরণ কি দিবে? নদীর পানি, মাটি কেটে নিয়ে হচ্ছে অন্য জায়গায় দেওয়া, বা নদীর পানি সেচ দেওয়া, ওইগুলো হচ্ছে স্থানান্তর হতে পারে। অবক্ষেপণ কি? নদীতে চর পড়ে যাওয়া, নদীর পানি হচ্ছে শুকিয়ে যাওয়া, ওইগুলো হচ্ছে অবক্ষেপণ। এগুলো হচ্ছে উদাহরণ এবং কাকে বলে ওইগুলো। অবক্ষেপণ মানে কি? সরায় ফেলা বা হচ্ছে তোমার শেষ করে ফেলা, ওইগুলোকে অবক্ষেপণ বলা হয়। ক্লিয়ার সবাই এটা? জি স্যার। জি স্যার। কোশ্চেন আছে কারো কোনো? জি স্যার। জি স্যার। নো স্যার। আচ্ছা, নো স্যার, কোশ্চেন নেই। বাংলা, আচ্ছা তোমাদের হচ্ছে, আচ্ছা ঠিক আছে, বাংলাদেশের ভূমিরূপ এটা পড়ো, জেমি পড়ো। স্যার আমি পড়ি। বাংলাদেশের ভূমিরূপ। বাংলাদেশ পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। এই দেশের ওপর দিয়ে পদ্মা, মেঘনা, যমুনার মতো বড় নদী ছাড়াও আরো শত আচ্ছা, শত ছোট নদী বদ্বীপ বলতে প্রবাহিত কি হয়েছে। বুঝো? বদ্বীপ, জি স্যার। বদ্বীপ বুঝো? বলো তো, কে বুঝো? জি স্যার। স্যার হচ্ছে নদীর মোহনায় পলিমাটিগুলো জমা হয়ে যে দ্বীপের সৃষ্টি হয় সেটা হচ্ছে বদ্বীপ। আরে না, এটা না। আচ্ছা আমি বলি, বদ্বীপ মানে হচ্ছে স্যার, যার বয়ের মতো যেটা দ্বীপ। তিন দিকে, হ্যাঁ আমি বলি তিন দিকে, দেখো তিন দিকে হচ্ছে ভূমি, এই যে এখানেও ভূমি, এখানেও ভূমি, এখানেও ভূমি, আর একদিকে কি হবে? পানি। তো বাংলাদেশের অবস্থানটা দেখো, বাংলাদেশের তুমি মানচিত্র যদি দেখো, এই যে এরকম টাইপ কিছুটা, সরি হয় নাই, এই যে এরকম ধরো, এদিকে কি ভারত, তাই না? এদিকেও ভারত, এদিকেও ভারত, আর এদিকে কি বঙ্গোপসাগর, তাই না? জি স্যার। তো এই যে এরকম যদি হচ্ছে অবস্থান হয় যে তিন দিকেই হচ্ছে কি স্থল, একটা কোনো দেশের স্থল, 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 তিন দিকে স্থল, একদিকে যদি পানি থাকে বা সাগর থাকে, সমুদ্র থাকে, তখন ওইটাকে বলা হয় বদ্বীপ। ঠিক আছে? যার তিন জি দিকে স্যার। পানি, একদিকে কি, না সরি, স্যার, তিন তিন দিকে দিকে ভূমি, ভূমি, একদিকে পানি, একদিকে পানি। পানি, তাকে বদ্বীপ বলা হয়। তো এটা তোমরা লিখেও নিতে পারো, বদ্বীপ কাকে বলে। তারপর যে আমি কন্টিনিউ করো। জেমি স্যার কন্টিনিউ। পড়বো? হ্যাঁ হ্যাঁ পড়ো। বন্যার সময় এসব নদীর বাহিত পলি বাংলাদেশের প্রায় 3/4 এলাকায় সঞ্চিত হয়ে বিস্তীর্ণ সমতল ভূমির সৃষ্টি হয়েছে। এই সমতল ভূমির গড় উচ্চতা সমুদ্র সমতল থেকে 4 মিটারের কম। সমুদ্র সমতল থেকে খুব বেশি উঁচু না হওয়ায় প্রতি বছর প্রবল মৌসুমী বর্ষণের ফলে দেশের অধিকাংশ এলাকা প্লাবিত হয়। আধুনিক দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের ভূ প্রকৃতিতে সুস্পষ্ট তিনটি ভাগে ভাগ করা যায়, যথা ক পার্বত্য অঞ্চল, খ সোপান অঞ্চল এবং গ প্লাবন সমভূমি। ক পার্বত্য অঞ্চল: রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, চট্টগ্রাম, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার পাহাড়ি এলাকাগুলো নিয়ে এ অঞ্চল গঠিত। বলো। এই অঞ্চলের গড় উচ্চতা প্রায় 600 মিটার। প্রায় 2.5 কোটি বছর আগে হিমালয় পর্বত উত্থিত হওয়ার সময় এসব পর্বতের সৃষ্টি হয়েছিল। খ সোপান অঞ্চল: অনুমান করা যায় প্রায় 25 লক্ষ বছর আগে বরফ গলা পানিতে প্লাবনের সৃষ্টি হয়ে
প্লাবনের সৃষ্টি হয়। এসব চত্বর ভূমির সৃষ্টি হয়েছিল। এগুলোকে বরেন্দ্রভূমি, মধুপুর ও ভাওয়ালের গড় এবং লালমাই পাহাড় এই তিনটি এলাকার ভাগ করা হয়। সমুদ্র সমতল থেকে এই অঞ্চলের গড় উচ্চতা 15 মিটার। প্লাবন সমভূমি পার্বত্য এবং সোপান অঞ্চল ছাড়া সমগ্র বাংলাদেশের প্রায় 80% ভূমি নদী বিভূত এবং বিস্তীর্ণ সমভূমি নিয়ে গঠিত। এই ভূমিসমূহ গত 20 লক্ষ বছরে ধীরে ধীরে সৃষ্টি হয়েছে। বছরের পর বছর বন্যার সঙ্গে পরিবাহিত মাটি সঞ্চিত হয়ে এ প্লাবন সমভূমি গঠিত হয়েছে। এখানে মাটির স্তর খুবই গভীর এবং খুবই উর্বর। স্যার নিচেরটা পড়বো? আচ্ছা, জেমি কতটুকু পড়েছো? আমার হচ্ছে একটু স্যার নেটের এটা সমস্যা হচ্ছে। সম্পূর্ণটাই পড়ছি। আচ্ছা, ঠিক আছে। সো বাংলাদেশের ভূমিরূপ। হ্যাঁ, বাংলাদেশ হচ্ছে দেখতে একটা বদ্বীপের মতো, যেটা হচ্ছে আমি বলছি যে বদ্বীপ কি জিনিস। তারপর হচ্ছে এই দেশের উপরে দিয়ে পদ্মা, মেঘনা, যমুনার মতো বড় বড় নদী ছাড়াও শত শত নদ নদী কি প্রবাহিত হয়েছে। বন্যার সময় এসব নদীর বাহিত পলি প্রায় 3/4 এলাকা সঞ্চিত হয়ে বিস্তীর্ণ সমভূমি সৃষ্টি করে। এই সমভূমি গড় উচ্চতা 10 মিটারের কম। ঠিক আছে। আচ্ছা, সো এখান থেকে হচ্ছে আমরা আসি আধুনিক দৃষ্টিকোণ থেকে বাংলাদেশে ভূপ্রকৃতি সুস্পষ্ট 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে পার্বত্য অঞ্চল, সুপান অঞ্চল এবং কি প্লাবন সমভূমি, তাই না? তো ওই যে যেটা পড়ছিলাম আমরা যে প্লাবন। তো পার্বত্য অঞ্চল যদি আমরা দেখি, পার্বত্য অঞ্চল কি রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, মৌলভীবাজার, হবিগঞ্জ, যেখানে পাহাড় থাকে ওইগুলাকে বলা হয় পার্বত্য অঞ্চল, যেখানে গড় উচ্চতা কত 600 মিটার। প্রায় এত কোটি বছর আগে হিমালয় পর্বত উত্থিত হওয়ার সময় এসব পর্বতের সৃষ্টি হয়। মানে 2.5 কোটি বছর পূর্বে এসব পর্বতের বা হচ্ছে পাহাড়ের তো সৃষ্টি হয়। বুঝতে পারছো? সুপান অঞ্চল অনুমান করা হয় প্রায় 25 লক্ষ বছর আগে বরফ গলা পানিতে প্লাবনের সৃষ্টি হয়ে এসব চত্বর ভূমি সৃষ্টি হয়েছে। একে বরেন্দ্র ভূমি, মধুপুর, ভাওয়াল, গড় এসব বলা হয়। তারপর লালমাই পাহাড়ে এই 3টি এলাকায় ভাগ করা হয়েছে। এই যে দেখো, বরেন্দ্র ভূমি, মধুপুর ও ভাওয়ালের গড় এবং লালমাই পাহাড় এই 3টি এলাকায় হচ্ছে কি সুপান অঞ্চলকে ভাগ করা হয়েছে। সমুদ্রের সমতল সোপান থেকে এই অঞ্চলটা অঞ্চলের কি? গড়, ওই যে সমুদ্রের নিকটবর্তী বা হচ্ছে একটু নিচু জায়গা যেগুলা, বুঝতে পারছো? নিচু জায়গা, সুপান ভূমি মানে হচ্ছে একটু নিচু জায়গা। দেখো, সমুদ্র জি স্যার। সমতল হতে এই অঞ্চলের গড় উচ্চতা 15 মিটার মাত্র। ওকে, তারপর আসো প্লাবন সমভূমি, যেগুলোতে হচ্ছে আমরা বসবাস করি, যেমন পার্বত্য ও সুপান অঞ্চল ছাড়া সমগ্র বাংলাদেশে 80% হচ্ছে কি প্লাবন সমভূমি। তারপর নদী ভৌত এবং বিস্তীর্ণ সমভূমি হয়। ভূমিসমূহ কি গত এত লক্ষ বছর ধরে ধীর গতিতে সৃষ্টি হয়েছে। প্লাবন সমভূমি কিন্তু এমনি সৃষ্টি হয় নাই। মানুষ হচ্ছে এই প্লাবন সমভূমি তৈরি করছে। কিভাবে করছে? পাহাড় কেটে কি করছে, এই যে তোমার নিচু জায়গা পূরণ করে কি করছে, সমান করছে। আবার উঁচু জায়গা কেটে কি করছে, নিচু করছে। এরকম করে উঁচু নিচু কেটে বা হচ্ছে ভরাট করে, হ্যাঁ, সমভূমি হচ্ছে তৈরি করছে। বুঝতে পারছো? তারপর জি বন্যার স্যার। পানিতে কি হয়, এই যে নিচু জায়গাগুলোতে যে পানি জমে থাকে, পানির সাথে কি হয়, পলি মাটি জমে ওই জায়গাটা পূরণ হয়। তো এইভাবেও হচ্ছে আবার প্লাবন সমভূমি তৈরি হতে পারে। এখানে খুব ধীর গতিতে হচ্ছে প্লাবন সমভূমি গুলা তৈরি হয়েছে এবং 20 লক্ষ বছর সময় লাগছে। তো এখানে মাটির স্তর খুবই গভীর এবং খুবই উর্বর হয় সমভূমি যে এলাকা। এ কারণে আমরা সমভূমি এলাকায় হচ্ছে কি করতে পারি, কৃষিকাজের জন্য উপযোগী, তাই না? আমাদের বাসার আশেপাশে গ্রামের বাড়িতে কৃষিকাজ হয় না, সো ওইগুলো জি হচ্ছে স্যার। সমভূমি। সমভূমি হচ্ছে পলিমাটি হওয়ার কারণে অনেক উর্বর হয় এবং কৃষিকার্যের জন্য বেশ উপযোগী। কিন্তু পাহাড়ি এলাকায় তো হচ্ছে তোমার ঝুম চাষ করে বা হচ্ছে পাহাড়ি এলাকায় হচ্ছে এই যে চাষবাস করা, তারপর ফসল ফলানোটা একটু কঠিন হয়ে যায়। হ্যাঁ, যেহেতু পাহাড়ি ঢল নামে, ঢল মানে হচ্ছে বন্যার মতো হয়। তারপর হচ্ছে সমান জায়গা নাই। যদি উঁচা ধরো পাহাড়ের গায়ে তুমি কি হচ্ছে ধান চাষ করতে করতে পারবা? উঁচা নিচু একটা জায়গা পাহাড় বেয়ে বেয়ে ওঠে, তো এটা হচ্ছে একটু কষ্টকর হয়ে যায়। হ্যাঁ, তো এখানে এই কারণে সমতল ভূমিতে হচ্ছে কৃষিকাজের জন্য উপযোগী এবং আমরা যেখানে বসবাস করি ওইগুলা হচ্ছে সমতল ভূমি।
তো বুঝতে পারছো, পার্বত্য অঞ্চল, তারপর সুপান অঞ্চল এবং সমভূমি। জি স্যার। জি স্যার। আচ্ছা, বুঝতে পারলে তো ভালো। এখন আমরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে প্রাকৃতিক বৈচিত্র্য সম্পর্কে একটু দেখি। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে প্রাকৃতিক বৈচিত্র্য কোন স্থানে বৈশিষ্ট্য সেখানকার কি বিভিন্ন রকম প্রাকৃতিক উপাদান, যেমন ভূ সংস্থান, তারপর জলবায়ু, নদী নালা, বন, পাহাড়, পর্বত, বৈচিত্র্য ইত্যাদি সমন্বয়ে তৈরি হয়। প্রকৃতি এবং তার মাঝে বসবাসকারী উদ্ভিদ ও প্রাণী কোনো একটি কি হয় নির্দিষ্ট স্থানে প্রাকৃতিক পরিবেশ তৈরি করে। কোনো একটি স্থানে প্রাকৃতিক পরিবেশ যেসব বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় তা ওই এলাকার প্রাকৃতিক বৈশিষ্ট্য। যেমন কি সিলেটের প্রাকৃতিক বৈশিষ্ট্য হচ্ছে ছোট বড় বিভিন্ন আকারের পাহাড় টিলা এবং সেখানে প্রচুর বৃষ্টিপাত হয়। বুঝতে পারছো? সুন্দরবনে বিভিন্ন উদ্ভিদের শ্বাসমূল থাকে। সুন্দরবনে গেছো কখনো কেউ? সিলেট গেছো কেউ? কার বাসা সিলেট এখানে? বা কেউ কে ঘুরতে গেছো সিলেটে? কেউই জানাই? সুন্দরবন গেছো কেউ ঘুরতে? নো স্যার। কই গেছো তোমরা? তোমরা ঘুরতে টুরতে যাও না নাকি? জুয়েরে কোথায় কোথায় ঘুরতে গেছো বলো বাংলাদেশে? আমরা একটু আলোচনা করি, আমাদের পড়া প্রায় শেষ। আমরা একটু ডিসকাশন করি, কে কোথায় ঘুরতে গেছো। সুন্দরবন গেছো কেউ? যাও নাই? কক্সবাজার গেছো? কক্সবাজার? স্যার স্যার আমি আমি গেছি। ইয়া বলছিলাম স্যার, আমি গিয়েছি, সুন্দরবনে গিয়েছি, সিলেটেও গিয়েছি, কক্সবাজারেও গিয়েছি। এতক্ষণ চুপ করে ছিলা কেন তাইলে? স্যার আমার মাইক্রোফোনে ক্লিক করতেছিলাম, অন হচ্ছিল না। ও আচ্ছা। তো সুন্দরবনে গেলে তুমি দেখবা কিছু গাছ থাকে এরকম, হ্যাঁ, ওইগুলোর এই যে ইয়াগুলা, এই যে তোমার শিকড় গুলা এরকম ভেসে থাকে মাটির উপরে। এগুলাকে বলা হয় শ্বাসমূল। এই মূলের সাহায্যে এই গাছটা শ্বাস নেয়, জানো? শুনছো এর আগে কখনো? জি স্যার। ইভা কি দেখছো এগুলা আগে? সুন্দরবন গিয়ে কি দেখেছো এগুলা? যতদূর মনে আছে গাছপালা এই টাইপের অনেক কিছু দেখছিলাম। আচ্ছা। তো এগুলা শ্বাসমূল বলা হয়, যেগুলা শ্বাস নেয় আর কি। গাছের পানিতে গাছের শ্বাসমূল গুলো নিমজ্জিত হয় জোয়ার ভাটার পানিতে। তারপর পাহাড়ে গেছো কেউ? পাহাড়ে সিলেটে অনেক পাহাড় টিলা এরকম ধরনের ইয়া থাকে, চট্টগ্রামেও থাকে। তো ওইগুলাতে কয়েকদিন পর পর যে বন্যার খবর শোনা যায় না, সিলেটের ওইদিকে বন্যা হয়েছে। তো ওইখানে জি প্রচুর স্যার। বৃষ্টিপাত হয় এবং প্রচুর বন্যাও হয়, কারণ ওইখানে তো আর সমতল ভূমি নাই। যার কারণে পাহাড় থেকে, পাহাড়ের দেখো বিশাল বড় একটা এরিয়া নিয়ে একটা পাহাড় গঠিত হয়। ওই পুরা এরিয়া বা অঞ্চলের পানি কি হয় পাহাড় থেকে সজোরে নিচে নামা শুরু করে। আর পাহাড় থেকে যখন পানি নিচে নামা শুরু করে, হ্যাঁ, তখনই কিন্তু বন্যার তৈরি হয়। তারপর বাংলাদেশের মোট ক্ষেত্রফল জানো কত? এটা কমে গেছে, আগে ছিল 1,48,570। স্যার 1,48,470 বর্গ কিলোমিটার। না না স্যার, শোনো, এখন আগে এক লক্ষ কমছে নাকি সাতচল্লিশ হাজার। বাড়ছে? আচ্ছা, স্যার ও এখন সরি সরি, বাড়ছে। হ্যাঁ হ্যাঁ, এক লক্ষ আগে আটচল্লিশ ছিল হাজার এক পাঁচশো লক্ষ সাতচল্লিশ সত্তর। হাজার পাঁচশো সত্তর হ্যাঁ, 47,570 ছিল। এখন এটা 48,460 হয়ে গেছে, হ্যাঁ, বর্গ হ্যাঁ। কিলোমিটার। তো বৃদ্ধি পাইছে। আচ্ছা, আয়তনের ক্ষুদ্র হলেও বাংলাদেশের প্রাকৃতিক বৈচিত্র্যের কমতি নেই। হ্যাঁ, নদী ভৌতিক বাংলাদেশে পৃথিবীর সবচেয়ে বড় বদ্বীপ, তা নানা রকম প্রকৃতিক বৈচিত্র্যে ভরপুর। ভূসংস্থান এবং ভূমিরূপের উপর ভিত্তি করে বাংলাদেশকে কয়টি অঞ্চলে ভাগ করা যায়? এসব অঞ্চলে কিছু বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ, যেমন দক্ষিণের বঙ্গোপসাগর, অসংখ্য নদ নদী আছে। সিলেট ময়মনসিংহ এলাকার হাওর। তোমরা কি যে সিলেট ময়মনসিংহ এলাকার সুনামগঞ্জে গেছো? টাঙ্গুয়ার হাওরে
তারপর হচ্ছে মিঠামই, কিশোরগঞ্জ, এগুলাতে ওইগুলাতে হচ্ছে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ঘোরার জন্য। স্থলভূমি বড় অংশ জুড়ে হচ্ছে পদ্মা, মেঘনা, যমুনা, এগুলা তো যে পদ্মা ব্রিজে গেছো না সবাই, পদ্মা সেতুতে? জি স্যার। তারপর হচ্ছে বরেন্দ্র স্যার ভূমি, শ্রাবণ ভূমি, মধুপুর, ভাওয়াল, গড়ের সোপান ভূমি, এগুলা। সো অনেক অনেক অঞ্চলে হচ্ছে বিভিন্ন বিভিন্ন অঞ্চলে হচ্ছে আমরা ভাগ করতে হবে। তারপর উপকূলীয় এলাকা, ম্যানগ্রোভ সুন্দরবনকে কি বলা হয় জানো? ম্যানগ্রোভ ফরেস্ট। ম্যানগ্রোভ বন, হ্যাঁ, ম্যানগ্রোভ ফরেস্ট। প্রবাল দ্বীপ, সেন্ট মার্টিন ইত্যাদি। তো এইসব বৈশিষ্ট্যপূর্ণ এলাকায় কয়েকটি নিচে আলোচনা করা হয়েছে, যেমন সুন্দরবন, নদী, সমুদ্র, হাওর, প্রবাল দ্বীপ, এগুলা সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো এগুলা পড়লে হচ্ছে আমাদের এই চ্যাপ্টারটা শেষ। তো আজকে শেষ করব নাকি হচ্ছে আরেকটা ক্লাসে হচ্ছে আমরা আলোচনা করব, বলো? স্যার আজকে শেষ করে দেন। স্যার আরেকটা ক্লাস আচ্ছা আচ্ছা, তাহলে হচ্ছে আমরা একটু পড়ি যে এই যে আমরা দুইটা জিনিস, সুন্দরবন আর হচ্ছে আমরা প্রবাল দ্বীপ, এই দুইটা টপিক পড়ি, আর বাকি মাঝখানে ওইগুলো থাক আজকে। সুন্দরবন পড়ো তো কেউ একজন, স্যার আমি পড়ি। স্যার আমি পড়ি জুবাইরিয়া। পড়ো, যে পড়বা পড়ো। স্যার আমি রামিসা পড়তেছি। আচ্ছা সুন্দরবন, পড়ো যেসব বন। পড়ো। স্যার আমি পড়ি। সুন্দরবন যেসব বৃক্ষ এবং গুল্ম উপকূলীয় জেলার ভাটাপ্রবণ এলাকায় পাওয়া যায়, সেগুলোর সমষ্টি হচ্ছে ম্যানগ্রোভ বন। ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি পাওয়া ও সমুদ্র উপকূলীবর্তী নোনা পরিবেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন হিসেবে সুন্দরবনের বিশ্বের সর্ববৃহৎ অখণ্ড বনভূমি। প্রায় 10,000 বর্গ কিলোমিটার জুড়ে গড়ে ওঠা সুন্দরবনের 60 ভাগই রয়েছে বাংলাদেশে, বাকি অংশ রয়েছে ভারতে। সুন্দরবনকে জলের মতো জড়িয়ে ধরে রয়েছে অসংখ্য নদী, কাদা, চর এবং ম্যানগ্রোভ বনভূমির লবণাক্ত সহ ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপ। এই বনে সবচেয়ে বেশি পাওয়া গাছের প্রজাতি হলো সুন্দরী এবং গেওয়া। অসংখ্য পাখি, মাছ, স্তন্যপায়ী প্রাণী, সরীসৃপ এবং উভচর প্রজাতি সহ প্রায় 500 বন্যপ্রাণীর বাসস্থান হচ্ছে সুন্দরবন। শুধু মাছ এবং গাছ নয়, প্রতি বছর সুন্দরবন থেকে মোয়ালরা প্রচুর পরিমাণ মধু সংগ্রহ করে। স্যার ওই নদীটা পড়বো? না, থাকে এতটুকুই। প্রায় 10,000 বর্গ কিলোমিটার, এইটা হচ্ছে একটু মার্ক করে দাও। প্রায় 10,000 বর্গ কিলোমিটার জুড়ে হচ্ছে আমাদের সুন্দরবন অবস্থিত, এবং বাকি অংশ রয়েছে ভারতে। তো ভারতে কিছু অংশ আছে, বাংলাদেশে কিছু অংশ আছে, হ্যাঁ, সুন্দরবনের। এই বনে সবচেয়ে বেশি পাওয়া যায় হচ্ছে গাছের প্রজাতি সুন্দরী গাছ। সুন্দরী গাছ চিনো? তারপর জি হচ্ছে স্যার। গেওয়া গাছ, এগুলা। জি স্যার। অসংখ্য মাছ, তারপর সরীসৃপ, কুমির, বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার, ওইগুলো হচ্ছে পাওয়া যায়। আর সুন্দরবনে, হ্যাঁ, তোমার হচ্ছে বসবাসকারী যে মানুষরা আছে ওইগুলো, ওরা হচ্ছে কি বিক্রি করে বেশিরভাগ জীবিকা নির্বাহ করে জানো? স্যার মধু বিক্রি করে। মধু। হ্যাঁ, মধু বিক্রি করে। স্যার তো মধু ওরা গোলপাতাও তো সংগ্রহ বিক্রি করে করে। এবং বিক্রি করে, বাজারজাত করে হচ্ছে। হ্যাঁ, গোলপাতা দিয়ে হচ্ছে তোমার বিভিন্ন ধরনের নকশা, ডিজাইন, ওই যে মানে কারুকার্য করা হয়। তারপর হচ্ছে ওরা ঘর বাড়ি তৈরি করতে হচ্ছে গোলপাতা ব্যবহার করে। আচ্ছা, তারপর হচ্ছে প্রবাল দ্বীপ পড়ো, জুয়েরিয়া। জুয়েরিয়া পড়ছো না? না স্যার। রামিসা পড়ছো, জুয়েরিয়া পড়ো, প্রবাল দ্বীপ। প্রবাল দ্বীপ বাংলাদেশের একেবারে দক্ষিণে বঙ্গোপসাগরে অবস্থিত সেন্ট মার্টিন একটি প্রবাল দ্বীপ। প্রবাল বা কোরাল হচ্ছে এক ধরনের সামুদ্রিক কীট যার মৃতদেহ জমা হয়ে বিভিন্ন আকার ধারণ করে। এসব সামুদ্রিক কোরালের মৃতদেহ জমা হয়ে প্রবাল দ্বীপ গঠিত হয়। সেন্ট মার্টিন দ্বীপের চারপাশে সমুদ্রের পানিতে নানা প্রজাতির মাছ, জেলিফিশ এবং কচ্ছপ দেখা যায়। তো প্রবাল দ্বীপ হচ্ছে তোমার এক ধরনের কি দ্বীপ, যেটা হচ্ছে কি হয়, প্রবাল বা কোরাল হচ্ছে এক ধরনের কীট বা মৃতদেহ জমে, হ্যাঁ, জৈব জমে ওইখানে হচ্ছে একটা হ্যাঁ
হ্যাঁ, ওইখানে হচ্ছে একটা দ্বীপের মতো তৈরি করে। দ্বীপ মানে তো বোঝো, চতুর্দিকে পানি থাকবে আর মাঝখানে কি হবে তোমার, একটু স্থলভূমি থাকবে, তাই না? দ্বীপ। একটা ভূমি থাকবে। সেন্ট মার্টিন দ্বীপ গেছো কেউ? শুনছো, নাম শুনছো? জি স্যার, জি স্যার গেছি। কে গেছো? স্যার আমি আচ্ছা, তো সেন্ট মার্টিনে তোমার হচ্ছে কি হয়, চারদিকে হচ্ছে পানি আর মাঝখানে হচ্ছে হ্যাঁ স্থলভূমি স্যার থাকে। ভূমি। স্যার ভূমি। সেখানে অনেকগুলো নারকেল গাছ। হ্যাঁ, ওইটাকে নারকেল জিঞ্জিরাও বলা হয়, জানো এটা সেন্ট মার্টিনের আরেক নাম। হ্যাঁ স্যার, স্যার ওইটা নারকেল জিঞ্জিরা নামে পরিচিত আর কি। হুম। তো এইটা হচ্ছে আমাদের প্রবাল দ্বীপ এগুলা। আচ্ছা, তারপরে হচ্ছে আরেকটু পড়ি, সময় যেহেতু আছে। সুভা পড়ো, নদী পড়ো। সুভা, সুভা কি জেগে আছো না ঘুমায় গেছো? জি আচ্ছা, স্যার। পড়ো। নদী। বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। অসংখ্য ছোট বড় নদ নদী বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে এবং পরে দেশের দক্ষিণে বঙ্গোপসাগরে পড়েছে। এসব নদীবাহিত পলি, বালু ইত্যাদি জমা হয়ে বঙ্গোপসাগরে অনেক দ্বীপ সৃষ্টি হয়েছে এবং এখনো হচ্ছে। এসবই বাংলাদেশের প্রাকৃতিক বৈচিত্র্যের অংশ। প্রধান নদ নদী ছাড়াও নদীগুলোকে সেগুলোর গঠন অনুযায়ী শাখা নদী কিংবা উপনদী নামে অভিহিত করা যায়। যেমন, যেসব নদী অন্য কোনো নদী থেকে উৎপন্ন হয় তাকে শাখা নদী বলে। উদাহরণ হিসেবে বলা যায় ধলেশ্বরী যমুনার প্রধান শাখা নদী। এছাড়া মধুমতি, মাথাভাঙ্গা, কত কপোতাক্ষ কপোতাক্ষ নদ, পশুর নদ, বেতনা নদী ইত্যাদি পদ্মার শাখা নদী। আবার যেসব নদী আচ্ছা, কোনো একটি এখানে হচ্ছে একটা কথা বলি, এই যে শাখা নদী, কে কার শাখা নদী, এগুলো হচ্ছে একটু মনে রাখার চেষ্টা করো, ঠিক আছে? তারপর পড়ো। জি স্যার। আবার যেসব নদী কোনো একটি উৎস থেকে উৎপন্ন হয়ে কিছু দূরত্ব অতিক্রম করে অপর একটি নদীতে পতিত হয় বা সংযুক্ত হয় তাকে সেই নদীর উপনদী বলে। বাংলাদেশে তিস্তা, ধরলা, করতোয়া, আত্রাই, সুবর্ণশ্রী ইত্যাদি নদী উৎসস্থল থেকে প্রবাহিত হয়ে যমুনা নদীতে গিয়ে মিশেছে, তাই এরা যমুনা নদীর উপনদী। এদেশে শাখা প্রশাখা সহ প্রায় 230টি নদ নদী সারা বছর বিপুল জলরাশি নিয়ে 24,140 কিলোমিটার জায়গা দখল করে দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। বাংলাদেশের অধিকাংশ এলাকায় শত শত নদীর মাধ্যমে বয়ে আসা পলিমাটি জমে তৈরি হয়েছে। এই নদ নদীগুলো বাংলাদেশের মানুষের জীবনযাত্রার একটি অবিচ্ছেদ্য অংশ। অসংখ্য মানুষ নদী তীরে বসবাস করে। কৃষিতে সেচে নদীর পানি ব্যবহৃত হয়। জেলেরা মাছ ধরে জীবনযাপন করে। আমাদের দেশের মানুষের যোগাযোগের জন্য নিয়মিতভাবে নৌকা, লঞ্চ এবং জাহাজে যাতায়াত করে। তোমরা শুনে খুশি হবে, দেশের জন্য অপরিসীম গুরুত্বের কথা বিবেচনা করে নদীকে এই দেশে জীবন্ত মানুষের সমান অধিকার ও মর্যাদা দেওয়া হয়েছে। আচ্ছা, তো এখান থেকে আমরা কি বুঝতে পারি বলো তো একটু আমাকে, সুবা। সুবা বলো না, অন্য কেউ বলো, যে সুবা যে হচ্ছে পড়েছে আমাকে হচ্ছে এই যে এইটুকুর ব্যাখ্যা দাও একজন, জেমি দাও, এখানে কি পড়া হয়েছে। তারপর হচ্ছে এইটুকু হচ্ছে আমাকে আহ কে দিবে, জুয়াইরিয়া দাও। এইটুকু হচ্ছে দাও আমাকে ইভা দাও। আর এইটুকু হচ্ছে রামিসা। কোনটুকু? এই যে এইখানে হচ্ছে কি পড়া হয়েছে, কি বলা হয়েছে, জেমি, এইটুকু হচ্ছে পড়ো, আবার পড়ো, যদি হচ্ছে পড়াতে হয় তাহলে পড়ো, পড়ে হচ্ছে আমাকে জাস্ট বুঝাইয়া বলো যে কি বুঝাইছে। স্যার এখানে বলছে যে আমাদের বাংলাদেশ একটা নদীমাতৃক দেশ, এখানে তো বিভিন্ন ধরনের ছোট বড় নদী আছে। তারপর আমরা এখানে জানছি যে যেসব নদী অন্য কোনো নদী থেকে উৎপন্ন হয় তাকে শাখা নদী বলে। এখানে শাখা নদীরও অনেক উদাহরণ দেওয়া আছে, যেমন আচ্ছা, মধুমতি, জুয়াইরিয়া বলো তারপর। মাখাডাঙ্গা। ঠিক আছে, ঠিক আছে। স্যার হচ্ছে এখানে বলা হয়েছে যে
শাখা নদী কাকে বলা হয়? যেসব নদী অন্য নদী থেকে উৎপন্ন হয় তাকে শাখা নদী বলে। হ্যাঁ, এই হচ্ছে ডেফিনেশনটা ধলেশ্বরী লিখে হচ্ছে নিও যমুনা কাকে প্রধান বলে। শাখা নদী। এছাড়া হচ্ছে শাখা নদী কাকে বলে? যেসব নদী অন্য নদী থেকে এছাড়া সৃষ্টি হয় মধুমতি, তাদেরকে শাখা নদী বলে। মাথাভাঙ্গা, কপোতাক্ষ নদ, পশু নদ, বেতনা নদ ইত্যাদি নদী পদ্মার শাখা নদী। ওকে, তারপর ইভা বলো। ইভা কি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, বলো, মাইক্রোফোন অন করে বলো। স্যার আপনি কি কিছু বলছেন? হ্যাঁ, তোমাকে বলছে যে হচ্ছে এই যে এই জায়গাটাতে হচ্ছে সুভা পড়েছে, এটা হচ্ছে আমাদের একটু বুঝাও। স্যার সুভা তো নদী সম্পর্কে পুরোটাই বলেছে, আমি কি পুরোটাই বুঝাবো? না না, এই যে এইটুকু, এর আগে হচ্ছে আমাকে জেমিয়ার হচ্ছে জুয়াইরিয়া হচ্ছে বাকি আগের অংশটুকু হচ্ছে বুঝিয়ে দিয়েছে, বাকি অংশটা হচ্ছে তুমি এইটুকু অংশ বুঝাও আমাকে, কি বুঝাইছে এখন। স্যার এখানে হচ্ছে কি বুঝাইছে যে এখানে উপনদী কাকে বলে এটা বলছে। উপনদী হচ্ছে কি যেগুলো নদী অন্য মানে কোনো একটি উৎস থেকে উৎপন্ন হয়, আবার কিছু দূরত্ব অতিক্রম করে অন্য কোনো নদীর সাথে সংযুক্ত হয়, সেগুলো হচ্ছে উপনদী। যেমন উদাহরণ দিয়েছে যে বাংলাদেশে অনেক জায়গায় এই ধরনের নদী আছে, যেমন তিস্তা, তারপর ধরলা, কর্ত, আত্রাই, সুবর্ণশ্রী, এগুলো নদীর উদাহরণ দিছে। ওকে, সো এখান থেকে লিখে নাও উপনদী কাকে বলে, শাখা নদী কাকে বলে। ওকে, এবং উদাহরণ লিখো, উদাহরণ। তারপর হচ্ছে রামিসা বাকিটা বুঝাও। স্যার এখানে বলা হয়েছে যে আমাদের বাংলাদেশে হচ্ছে শাখা প্রশাখা সহ 230টি নদ নদী মানে 230টি নদ নদী সারা বছর বিপুল জলরাশি নিয়ে 24,140 কিলোমিটার জায়গা দখল করে আছে। বাংলাদেশের অধিকাংশ মানুষই হচ্ছে পড়ো না, জাস্ট হচ্ছে নদীর উপর বলো কি বুঝাইতে চাইছে। স্যার আমি নিজের পড়তেছি না ভাষায়। স্যার। হ্যাঁ হ্যাঁ, নিজের হ্যাঁ, ভাষায় বল। বাংলাদেশের অধিকাংশ মানুষই হচ্ছে মানে নদীর উপর নির্ভরশীল। আহ মানে মানুষরা মানুষরা হচ্ছে যেমন কি নদীর পাড়ে বসবাস করে। আহ, নদী অনেক সময় নদী পার হওয়ার সময় নৌকা ব্যবহার করে। আবার অনেক সময় আহ, বিভিন্ন কৃষি কৃষিতে বিভিন্ন ধরনের আহ, জমি চাষ করার সময় হচ্ছে তারা নদীর জল ইউজ করে। ওকে, সো আমরা হচ্ছে নদীর পানি প্রয়োজনীয়তা পড়ছি, তারপর আর কি নদ নদীর প্রয়োজনীয়তা, অধিকাংশ হচ্ছে কি কি হচ্ছে কাজে ব্যবহার, পলিমাটি জমা করে, এগুলো হচ্ছে আমরা পড়েছি। সো এতটুকুই থাকবে আমাদের আজকে পড়া। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা পড়বো সমুদ্র, হাওর, তারপর আমরা নতুন একটা অধ্যায়ে চলে যাব। তো নতুন অধ্যায়ে যাওয়ার আগে এই চ্যাপ্টারটা হচ্ছে আরেকবার হচ্ছে আমরা রিভিশন দেবো। ওকে, তো এটা অনেক বেশি থিওরিটিক্যাল একটা চ্যাপ্টার। হ্যাঁ, ওই যে এর আগের যেই অধ্যায়গুলো হচ্ছে আমরা কি পড়েছি ওইগুলোতে কি আছে, কিছু ম্যাথমেটিক্যাল জিনিস হচ্ছে দেখাইছি, তাই না? জি স্যার। বাট এইখানে হচ্ছে একদমই থিওরি, মানে অনেক বেশি জি স্যার। থিওরি, রচনামূলক প্রশ্ন আসবে, সেইগুলো হচ্ছে একটু নিচে থেকে পড়তে হবে। হ্যাঁ, প্র্যাকটিস করলে পারবা যদি একবার পড়ো। আর তেমন কঠিন কি মনে হয়েছে কিছু এখানে যে একদমই মনে রাখা সম্ভব না? নো স্যার। এইচডাব্লিউ যেগুলা দিছে ওইগুলা হচ্ছে অবশ্যই সবাই করবে, করে হচ্ছে আমাকে কালকের মধ্যে গ্রুপে পাঠিয়ে দিবে।
স্যার কালকে ওকে, রাত্রে। হ্যাঁ। তোমাদের তো এখন স্কুলে কোনো পরীক্ষা নাই। কারো কি স্কুলে কোনো পরীক্ষার নোটিশ দিছে? পরীক্ষা হবে স্যার বলছে? না স্যার, স্যার এমনি হচ্ছে আমাদের ওই যে ক্লাস টেস্ট নেই যে, না স্যার ওইগুলো নিচ্ছে। স্যার এখন নাকি একটু বেশি পড়াশোনা করতে হবে, মানে এখন একটু চাপ বেশি। হ্যাঁ, তোমাদের হচ্ছে তোমাদের যারা সিনিয়র ছিল আর কি, ওদের যে বইটা ওরা পড়ছে, মানে আগের যেই কারিকুলামটা ছিল ওই কারিকুলামে ফিরে যাওয়ার চিন্তা ভাবনা চলতেছে। তোমরা হ্যাঁ এখানে স্যার। হচ্ছে স্যার তোমাদের ওইটার তেমন জন্য, কোনো প্রবলেম হবে না। তোমরা স্যার হচ্ছে ওইটার কাইন্ড জন্য অফ, তো স্যার এখন হচ্ছে একটু বেশি চাপতেছে, মানে ওই কারিকুলামটা আবার কেমনে আয়ত্তে আনা যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটার জন্য আমারটা, এইটা হচ্ছে কারণ আর কি। স্যার সুবার, আমার না একটা বিষয় সম্পর্কে একটু জানার ছিল। হ্যাঁ বলো। স্যার আমরা চাচ্ছি যে এবার আমাদের স্কুলের বিজ্ঞান মেলায় প্রজেক্ট দিতে, কিন্তু কি দিব ওটা নিয়ে যদি আপনি কিছু ধারণা দিতেন। তোমার ইন্টারেস্ট কি তা বলো আমাকে। উম, মানে তোমাদের কি নিয়ে প্রজেক্ট করা হচ্ছে আগ্রহ? স্যার ওগুলা তো এখনো চিন্তা ভাবনা করিই নাই। তাহলে চিন্তা ভাবনা করো, করে আমাকে জানাও, তারপর হচ্ছে আমি মনে হয় যে বলবো। বায়োলজি নিয়ে দিব। বায়োলজিক্যাল জিনিস জি স্যার। যেমন? স্যার ওটা একটু ভাবতে লাগবে যে কি নিয়ে দিব, কিন্তু বায়োলজি নিয়ে দিব। ওকে, ভাবো, টপিক সিলেক্ট করো, তারপর হচ্ছে প্রজেক্টের যদি হচ্ছে নাম দিতে চাও নাম দাও, নেটে একটু ঘাটাঘাটি করো, তারপর যদি হচ্ছে না পাও বা হচ্ছে কোথাও আটকে যাও তখন হচ্ছে আমাকে বলতে পারো, আমি হচ্ছে সাহায্য করব। ওকে। আচ্ছা, সো আজকের ক্লাস এতটুকুই। কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে হচ্ছে বলতে পারো। আর জেমি সুবা হচ্ছে যদি মানে প্রজেক্ট নিয়ে যদি বেশি ইন্টারেস্টেড হও তাহলে হচ্ছে আমার সাথে যোগাযোগ করো। তাহলে হচ্ছে আমি আইডিয়া দেওয়ার চেষ্টা করব কোন টপিক নিয়ে করা যায়। প্রজেক্ট বানানো কিন্তু একটা ভালো কাজ। হ্যাঁ। আহ তোমরা হচ্ছে প্রজেক্ট, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের কম্পিটিশন হয় না, ওইগুলাতে হচ্ছে পার্টিসিপেট করার চেষ্টা করবা।